নমস্কার। আমাদের গল্পটা ভালো লাগলে বাংলা ছোট গল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। চলুন আজকের গল্প শুরু করা যাক। আজ আমরা আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি মাস্টারপিস ছোট গল্প বিপদ নিয়ে। ক্ষুধা জিনিসটা মানুষকে ঠিক কতটা মরিয়া করে তুলতে পারে, আর আমাদের এই তথাকথিত সভ্য সমাজের আসল রূপটা ঠিক কেমন, সেটাই আজ আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। চলুন শুরু করি। গল্পের শুরুটা একদম শান্ত। কথক নিজের বাড়িতে বসে নিরিবিলি একটা সকালে হয়তো কিছু লিখছেন বা ভাবছেন, কিন্তু হঠাৎ সেই প্রশান্তিটা ভেঙে যায় একটা ডাকে। কে ডাকছে বলুন তো? আর কেনই বা ডাকছে এই ভর দুপুরে বা সকালই? দরজার ওপার থেকে ভেসে আসে একটা করুণ অসহায় গলা। আমি রামচরণ বৈষ্ণবের মেয়ে। তাকিয়ে দেখেন 16-17 বছরের একটা মেয়ে, নাম হাজু। কোলে 2 বছরের একটা বাচ্চা, পরনের কাপড়টা একেবারে জীর্ণ ময়লা। আশ্চর্যের ব্যাপার হলো সে কিন্তু ভিখারি নয়, কোনো টাকা সে চাইছে না। সে শুধু চাইছে কাজ। বিনিময়ে কি চায়? শুধু দুবেলা দুমুঠো খাবার, ব্যাস। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কথক তাকে সেই কাজটুকুও দিতে রাজি হন না। আর ঠিক এখান থেকেই শুরু হয় হাজুর বেঁচে থাকার এক হারিম করা লড়াই। এবার এই টাইমলাইনটার দিকে একটু তাকান, দেখলে বুঝতে পারবেন একটা মানুষ কিভাবে ধাপে ধাপে একদম খাদের কিনারায় চলে যায়। প্রথমে স্বামী তাকে ফেলে চলে গেল, তারপর কেউ তাকে একটু কাজ পর্যন্ত দিল না। কয়েক মাসের মধ্যে অবস্থা এমন হলো যে মানুষের ফেলে দেওয়া ফলের উচ্ছিষ্ট খেতে বাধ্য হলো সে। এরপর সামান্য এক মুঠো চাল নিতে গিয়ে জুটল চুরির অপবাদ, আর বছরের শেষে পেঁপে পাড়তে গিয়ে তাকে রীতিমতো শারীরিক নির্যাতন সহ্য করতে হলো। ভেবে দেখুন, সমাজ তাকে একটু সাহায্য করার বদলে কিভাবে তাকে আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে। পেটের খিদে যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা মর্মান্তিক দৃশ্য আমরা এখানে দেখতে পাই। কথক একদিন দেখলেন হাজু একটা বাড়ির সিঁড়িতে বসে হাউমাউ করে, ঠিক যেন কোনো ক্ষুধার্ত জানোয়ারের মতো এক টুকরো তরমুজ খাচ্ছে। কেউ ফেলে দিয়েছিল তরমুজটা। এই যে ফেলে দেওয়া খোসা বা উচ্ছিষ্ট খাওয়ার দৃশ্যটা, এটা কিন্তু আমাদের ভেতরটা নাড়িয়ে দেয়। খিদে একটা মানুষকে কতটা অসহায়, কতটা মরিয়া করে তুলতে পারে, তাই না? কিন্তু আমাদের এই সমাজ এই অসহায় মেয়েটিকে কিভাবে বিচার করলো? বাঁচার জন্য হাজুর এই মরিয়ার চেষ্টাকে তারা নাম দিল চুরি। তার এই মারাত্মক ক্ষুধার নাম হলো খাই খাই স্বভাব। গ্রামের মাতব্বর মধু কাকা তো তাকে স্রেফ ভিক্ষা করতে আসার জন্য আর সামান্য ফল নেওয়ার অপরাধে বেদম মারধর করল। মানে তার বেঁচে থাকার শেষ সম্বলটুকু, তার আত্মসম্মান, সব কিছুই তথাকথিত সভ্য সমাজ এক নিমেষে কেড়ে নিল। আর এই ব্যক্তিগত লড়াইয়ের মাঝেই এসে পড়ল একটা জাতীয় বিপর্যয়, আকাল, বা যাকে আমরা 50-এর মন্বন্তর বলি। 1943 সালের সেই ভয়াবহ দুর্ভিক্ষ। অবস্থা এমন দাঁড়ালো যে মানুষের কাছে আর দেওয়ার মতো এক মুঠো চালও ছিল না। ভিক্ষা দেওয়াও পুরোপুরি বন্ধ। এই বৃহত্তর সংকট হাজুর লড়াইটাকে যেন আরও অসম্ভব, আরও কঠিন করে তুলল। এই দুর্ভিক্ষের হাহাকারের মধ্যেই কিন্তু একটা ছোট্ট স্বস্তির মুহূর্ত আসে। কথক একদিন হাজুকে নিজের বাড়িতে ডাকেন, পেট ভরে ভাত আর মাছ খাওয়ান। বিশ্বাস করুন, সেই খাবারের সামনে বসে হাজুর চোখে মুখে যে একটা অদ্ভুত আনন্দ ফুটে উঠেছিল, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু এই আনন্দের রেশ কাটতে না কাটতেই একটা অদ্ভুত শূন্যতা তৈরি হলো। কারণ এই তৃপ্তির আহারের পরপরই হাজু গ্রাম থেকে চিরতরে গায়েব হয়ে যায়। কেউ আর তার খোঁজ পেল না। এরপর গল্পটা একেবারে অন্য দিকে মোড় নেয়। অনেক বছর কেটে গেছে। শীতের রাত, শহরের এক অন্ধকার গলিতে হঠাৎ কথকের সাথে আবার দেখা হাজুর। সে কিন্তু কোনো ভনিতা ছাড়াই অকপটে বলে ওঠে, আমি যে এখানে নটি হয়ে আছি। মানে সে এখন শহরের একজন যৌনকর্মী। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই কথাটা সে কোনো লজ্জা বা গ্লানি নিয়ে বলছে না, বরং তার গলায় আছে এক অদ্ভুত অনস্বীকার্য গর্ব। হ্যাঁ, গর্ব। এখন এই নম্বরটার দিকে একটু খেয়াল করুন। 7.5 টাকা। এটাই হলো সেই ঘরের ভাড়া যা হাজু এখন একেবারে নিজের রোজগারে মেটায়। এই সংখ্যাটা শুধু কয়েকটা টাকার অঙ্ক নয়, এটা আসলে তার নতুন পাওয়ার স্বাধীনতা আর অনাহার থেকে চূড়ান্ত মুক্তির প্রতীক। সে আর কারো গলগ্রহ নয়, কারো বাড়ির সিঁড়িতে পড়ে থাকা ভিখারি নয়। সে এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। চলুন তার সেই নিজস্ব ঘরটা একটু ঘুরে দেখি। পরিষ্কার বিছানার চাদর, ঝকঝকে পিতল আর কাঁসার বাসন, দেওয়ালে টাঙানো কেষ্ট ঠাকুরের ছবি, আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় একটা চীনামাটির চায়ের পেয়ালা।
একবার ভাবুন তো, যে মেয়েটা একসময় মানুষের বাড়ির বাইরের নোংরা সিঁড়িতে পড়ে থাকতো, তার কাছে এই ছোট ছোট জিনিসগুলো কতটা স্পেশাল। এই সামান্য চীনামাটির পেয়ালাটাই প্রমাণ করছে যে সে তার হারানো সম্মান কিভাবে তিলে তিলে নিজের চেষ্টায় ফিরে পেয়েছে। এই বিষয়টা একটু তলিয়ে ভাবুন। একদিকে হাজুর সেই অন্ধকার অতীত, যেখানে ছিল শুধুই অনাহার, মারধর আর ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাওয়া, আর অন্যদিকে তার বর্তমান, যেখানে সে নিজে বাড়ি ভাড়া দেয়, চীনামাটির পেয়ালায় চা খায় আর কথকের মতো একজন সম্মানীয় অতিথিকে নিজের খরচায় আপ্যায়নও করে। কথক শুরুতে তাকে দেখে একটু করুণাই করেছিলেন, হয়তো একটু উপদেশ দেবেন ভেবেছিলেন, কিন্তু এই অভাবনীয় রূপান্তর দেখে কথকের সেই করুণা এক অদ্ভুত গভীর শ্রদ্ধায় পাল্টে যায়। চমক কিন্তু এখানেই শেষ নয়। সমাজ যাকে পতিতা বলে এক ঘরে করে রেখেছে, সেই হাজু কিন্তু তার ফেলে আসা দায়িত্ব ভোলেনি। সে নিজের কষ্টার্জিত রোজগারের টাকা থেকে বাঁচিয়ে কথকের হাতে 5 টাকা তুলে দেয়, বলে কথক যেন গোপনে সেই টাকাটা গ্রামে থাকা তার অসহায় মায়ের কাছে পৌঁছে দেন। নিজের এত দুর্ভাগ্যের মধ্যেও তার এই নিঃস্বার্থ ভালোবাসা সত্যি অবাক করার মতো, তাই না? আর ঠিক এখানেই আসে গল্পের সবচেয়ে বড় আর ক্লাইম্যাক্টিক প্রশ্নটা। হাজুর মা কি সত্যি আগে পাঠানো টাকাগুলো পেয়েছিলেন? কারণ হাজু কথককে জানায় যে এর আগেও সে প্রতি মাসে বিনোদ ঘোষ নামের গ্রামের এক তথাকথিত ভদ্র লোকের হাত দিয়ে মায়ের জন্য টাকা আর কাপড় পাঠিয়েছে। সেই টাকা কি আদৌ তার গরিব মায়ের হাতে পৌঁছেছিল? উত্তরটা শুনলে আপনারা সত্যিই চমকে উঠবেন। গ্রামে ফিরে কথক যখন হাজুর মায়ের হাতে টাকাটা তুলে দেন আর আগের টাকার কথা জিজ্ঞেস করেন, তখন মা চরম অবাক হয়ে বলেন, কই না তো, কে আবার টাকা দেবে? ব্যাস, এই একটা লাইনেই আমাদের সামনে এক ভয়ঙ্কর সত্য উন্মোচিত হয়। গ্রামের সেই মাতব্বর, সেই ভদ্রলোক বিনোদ ঘোষ আসলে মাসের পর মাস এই অসহায় মেয়েটার ঘামে ভেজা রোজগার চুরি করেছে। ভাবা যায়? এটাই হলো আমাদের আজকের এই আলোচনার মূল নির্যাস। একবার পাশাপাশি রেখে দেখুন, ওই তথাকথিত পতিতা হাজু যে সৎ, যে তার পরিবারের দায়িত্ব নেয়, মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, লড়ে, আর অন্যদিকে আমাদের ওই তথাকথিত ভদ্র সমাজ, যারা প্রতারক, যারা ভণ্ড, আর যারা দুর্বলকে শোষণ করে নিজেদের পকেট ভরায়। গল্পের নাম বিপদ, কিন্তু আসল বিপদটা কোথায় বুঝতে পারছেন তো? আসল বিপদটা হলো এই তথাকথিত ভদ্র সমাজের চরম নৈতিক অবক্ষয়ের মধ্যে। হাজুর পবিত্র উদ্দেশ্যের কাছে এরা আসলে সম্পূর্ণ পরাজিত। সমাজের এই ভণ্ডামি আর একটা মানুষের বেঁচে থাকার অদম্য ইচ্ছার এই যে চরম বৈপরীত্য, এটাই বিভূতিভূষণের এই অসাধারণ সৃষ্টির মূল কথা। আশা করি এই বিশ্লেষণটি আপনাদের ভাবনার জগৎকে নতুন করে নাড়া দিয়েছে। আমাদের গল্পটি ভালো লাগলে বাংলা ছোট গল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।